আচ্ছা, আজকের লেসনে সম্পৃক্ত থাকবে এগুলো আর কি: নেম স্পেস, কোর এক্সটেনশন, পিএসসিএল মানে পিএসপি এক্সটেনশন কমিউনিটি লাইব্রেরি, আর কনফিগারেশন ফাইল। আজকে একটু আমরা ভিতরে জিনিস দেখবো আর কি, বিশেষ করে পিসি ইঞ্জিন এবং ওই রিলেটেড বিষয়গুলো দেখবো, এখান থেকেও প্রশ্ন হয়। তো এই টোটাল চ্যাপ্টার থেকে হয়তো আজকের ক্লাস থেকে হয়তো ম্যাক্সিমাম একটা বা দুটা তিনটা প্রশ্ন হতে পারে। তো এখানে যাওয়ার আগে কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো কিনা বিগত ক্লাসে আলোচনায় আসছিল, কমপ্লিট করা হয় না। তার মধ্যে এই এই সলিউশনটা আমরা একটু দেখি। এটা 0 ইন্টিজার 0.1 প্লাস 0.7 এবং 10। এটা সলিউশনটা যেটা আমি পেয়েছি অ্যাকচুয়ালি 0.1 সরি 0.1 যখন প্লটিং এ কাজ করছে, অ্যারিথমেটিক এক্সপ্রেশন অনুসারে এটার মানটা হয়ে যাচ্ছে কতদিন, যেটা আমি বলছিলাম 0.09999 এই প্যাটার্নে। টোটাল টাইপ কনভার্সন যখন হচ্ছে তখন এই টোটাল মানের এই দুই ডিজিট নিচ্ছে প্লাস 0.79 0.79999 এটা 0.7 নিচ্ছে। এখন যোগ করেন। হ্যাঁ, এটাই ইন্টারনাল কনভার্সন থেকে সে এই পুরো এক্সপ্রেশন যখন এক্সিকিউট করছে তখন মূলত এই 0.0 এবং 0.7, তাহলে এখান থেকে 0.7 করে 10। আমার কাছে সলিউশনটা এরকম মনে হয়েছে। এটা বাদে যদি আপনি অন্য যে কোনোটাতে যান তাহলে দেখবেন যে যেটা আসছে সেটা 0.1 এর ক্ষেত্রে এই বিষয়টা থাকে। তো যাই হোক, আপনারা মনে রাখেন আমি যা দেখালাম। আচ্ছা, স্ট্রাকচারটা দেখুন। পরীক্ষায় 0.1 দিয়ে কিছু থাকে তাহলে ওইটাকে হ্যাঁ সেটা এক কম। আমাদের আনসারটা তাহলে কি হবে? 7 তাহলে তো রাইট আনসার না। রাইট আনসার আপনি তুই আমি তো এটা ক্লাস চলে যাবে। ভালো কিছু না। আচ্ছা, তবে একটা জিনিস স্কুল ক্লিয়ার হওয়ার সেটা হচ্ছে যে আমার ই হওয়ার পরে 0.1 কে হচ্ছে কনভার্সন হচ্ছে 0.099 মানে একই হয়ে গেল, তাই না? তাহলে কিন্তু 0.7 এর ক্ষেত্রে এটা না, ওই কাস্টিং এর ক্ষেত্রে 0.1 ওটাকে ফ্লোর হিসাবে ধরে নিয়ে কাজ করছে আর কি। এর তো প্রিসিশন হচ্ছে 0.0999 14 ঘর পর্যন্ত। এইজন্য প্রিসাইজ করে এবার কত করবে? আমি আজকে একটা জিনিস দেখাবো যে কেন আসলে প্রিসিশন আপনার 14 ডিজিট পর্যন্ত ম্যাথমেটিশিয়ানরা ঠিক করেছেন এবং সেটা ল্যাঙ্গুয়েজে পিএসপি কিভাবে সেটা দেখানো হয়েছে দেখাবো আজকে। আচ্ছা, আমাদের মেন আলোচনায় যাওয়ার আগে আমরা আজকে কিছু জিনিস দেখব। তার মধ্যে একটা হলো যে রেফারেন্স ভেরিয়েবল এবং ইচ, আনসেট, নেক্সট, প্রিভিয়াস, এরপর আরো আছে কারেন্ট, এগুলো। এই সবগুলো ফাংশনই ব্যবহার করা হয় অ্যারের ক্ষেত্রে। অ্যারে ইটারেশন, অ্যারে ইটারেশনের ক্ষেত্রে। তো আমরা একটু রেফারেন্স ভেরিয়েবলটা দেখি, কনসেপ্টটা আমরা একটু বুঝে নিই যে আসলে কিভাবে কাজ করছে। ধরুন a equal to 10, b equal to 10, echo
A echo B। আচ্ছা, এটা যদি আমার মেমোরি হয়, আমি একটু ভিতরে ঢুকবো আর কি। এটা যদি মেমোরি হয়, মেমোরিতে এই ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি কিভাবে স্পেস অ্যালোকেট করছে, এটা যদি কম্পিউটারে মেমোরি চিন্তা করি আমরা, তাহলে ধরুন এর তো একটা পজিশন আছে, তাই না? ধরুন আমরা পুরোটাকে যদি এ দিয়ে ডিফাইন করি, তাহলে এটা 0 পজিশন, এটা 1 পজিশন, x 0 পজিশন, x 1 পজিশন। তাহলে আমার a ভেরিয়েবলের ভ্যালুটা মেমোরিতে যখন থাকছে, a হিসাবে থাকছে কত? 10। b এর মান কত থাকছে? 10, রাইট? এখন এই দুটোর পরিবর্তে যদি আমি মেমোরিটাকে এভাবে কাজে লাগাই, তাহলে কি ভুল হবে? রাইট? এই দুটোর মধ্যে রাইট, আমার ভ্যালু আলাদা আলাদা জায়গায় রেখে আমার মেমোরি স্পেস নষ্ট না করে আমি কি করলাম, একই ভ্যালু যেহেতু, অর্থাৎ ভেরিয়েবলের কন্টেন্টটা সেম যেহেতু, সেম কন্টেন্টকে আলাদা জায়গায় না রেখে মেমোরি অপচয় না করে আমরা কি করলাম, একই লোকেশনে, এটা আমার লোকেশন, হ্যাঁ, এই লোকেশনে এই দুটো ভেরিয়েবল ভ্যালু আমরা স্টোর করলাম, রাইট? তার মানে এ কোথায় রেফার করছে? এ রেফার করছে এক্স 0 পজিশনকে, আবার বিও রেফার করছে কাকে? এক্স 0 পজিশনকে, ভ্যালুকে নয় কিন্তু। বাট ভ্যালুটা আমার সেম হওয়ার কারণে আমি কি করছি, দুটাকে এক জায়গায় এই 0 পজিশনকে রেফার করাচ্ছে। এ পর্যন্ত আমরা একমত, রাইট? তাহলে পিএসপি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের কথা যদি ধরি, যেমন জাভাতে গার্বেজ কালেকশন আছে। গার্বেজ কালেকশন যে কাজটা করে সেটা হলো যে আনওয়ান্টেড স্পেস, অ্যালোকেটেড স্পেস, বিশেষ করে ভেরিয়েবলের অ্যালোকেটেড স্পেসকে অটোমেটিক্যালি ভার্চুয়াল মেশিন, জাভার ভার্চুয়াল মেশিন সেটাকে কি করে, রিমুভ করে দেয়। তো তার একটাই কারণ, সেটা হলো যে মেমোরি স্পেস অ্যালোকেশনটা ফ্রি করার জন্য, রাইট? তো এখানেও রেফারেন্স ভেরিয়েবল কনসেপ্টটাকে এমন ভাবে ডিফাইন করা হয়েছে যা কিনা অনেকটা পয়েন্টারের মতো। পয়েন্টার কি করে, দুটা ডাটা, দুটা ভেরিয়েবল কোন পজিশনে আছে, পয়েন্টার দিয়ে পজিশনকে অ্যালোকেট করা হয়। তো এখানে রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে কিভাবে কাজ করছে, এ আর বি তার কন্টেন্ট সেম, একটা নির্দিষ্ট লোকেশনে রাখা হয়েছে। এর মান যদি বাড়ানো হয় তাহলে বির মানও বাড়বে, আবার বির মান যদি বাড়ানো হয় তাহলে এর মানও বাড়বে। কারণ আমার অবজেক্টিভ এইটাই যে আমার এই ডাটাটা সেম আসতে হবে, সেম থাকবে। অর্থাৎ আমাদের ড্রাইভে আমরা 10টা ড্রাইভে যদি একই কন্টেন্ট না রেখে একটা ড্রাইভে রাখি এবং অন্যান্য ড্রাইভে থেকে যদি লিঙ্ক করে দিই, অথবা আমরা HTML এ যেভাবে আমরা লিঙ্ক করি কনসেপ্টটা অনেকটা সেরকম, যদি সেটাই হয় তাহলে অ্যাকশন নিচের সলিউশনে আসেন, আমাদের আউটপুট কি হবে? কি রেফারেন্স এর মধ্যে অ্যাকচুয়াল কন্টেন্টে কাজ করবে, এও শেয়ার করছে, বিও শেয়ার করছে। আমার তো আসলে কন্টেন্টকে রেফার করছে না, আমরা রেফার করছে কোথায়, আমার পজিশনকে।
দেখুন একটা ভেরিয়েবল আগে মানে অ্যাকচুয়াল ভ্যালুর মতো বলতো না এরকম একটা ভেরিয়েবল তারপর বাকি ডেফিনেটলি আমি যদি আপনি যদি b কে b এর মান যদি 10 ডিফাইন করে দেন তাহলে এও 10 পাবে, আবার এর মান যদি আপনি 10 ডিফাইন করে দেন তাহলে কি b ও সেটা পাবে। দেখেন কেমন করে পাবে, এর অ্যাকচুয়াল ভ্যালু মেমোরিতে আছে আবার b এর অ্যাকচুয়াল ভ্যালু মেমোরিতে আছে। ওইটাকে পয়েন্ট করছে না না আচ্ছা এক্সাম্পলটা দিই তাহলে দেখেন ক্লিয়ার হয়ে যাবে। এখন অ্যানসার কত, এখন অ্যানসার কত, এ আর বি 10 10 তাই না, 10 10 ভ্যালুটা চেঞ্জ করে কোন না 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 ভ্যালু চেঞ্জ করলে তো আপনার রেফারেন্স ভ্যালুগুলো দরকার না। পরবর্তীতে আমি রেফারেন্স হিসেবে কাজ করব এখন প্রথমে ইনিশিয়ালাইজ করব আমি এই দুটো ভেরিয়েবলকে আলাদা আলাদা এইটার एग्जांपलটা হলো এইটার আলাদা আলাদা আমি রাখলাম, রাইট। এরপর আছেন এইটাতে আমি কি করলাম, a = 10 দিলাম, এর মানটা b কে অ্যাসাইন করে দিলাম, তাহলে আমার a এবং b এর মান কত, সেম 10 এর মান বেশি 10। এখন আসেন a++ এর মান কত হবে, b এর মান কত হবে, বল a কত হবে, b কত হবে, এর মান 10 এর মান 11 না a প্লাস প্লাস এর মান যেহেতু রেফারেন্স 11 10। এক মিনিট ভালো করে খেয়াল করেন, আমার মানটা ইনক্রিমেন্ট হয়েছে কার, আমি এটা তো অ্যাসাইন করে দিয়েছি, জাস্ট এই ভেরিয়েবলের মানটা b তে আমি অ্যাসাইন করে দিয়েছি, b তে আমার কত আছে এখন 10, পরে এসে কার মান বেড়েছে, ও পরে তো আগে পরে দিয়েছেন তাই না, আমি তো আগে অ্যাসাইন করে দিয়েছি, অর্থাৎ b ভেরিয়েবলটা কিন্তু অ্যালোকেট করে ফেলেছে কত 10, a ভেরিয়েবলে এসে কি হচ্ছে 10 বেড়ে যাচ্ছে, হচ্ছে 11 হচ্ছে, তাহলে আমার আউটপুট কত হবে 10 আর 11। এ পর্যন্ত তো কোনো কনফিউশন নেই। এবার আসেন শিওর প্লিজ, ধরেন a = কত পেলাম 10 তাই না, এর মানটা আমরা 10 দিয়ে দিয়েছি, এখন b তে আমার কোনো ভ্যালু নাই, b তে কোনো ভ্যালু নাই, ভ্যালুতে আমি কি দিয়ে দিলাম, এর মানটা b এর মধ্যে আমি রেখে দিলাম, তাহলে আলাদা আলাদা ভাবে দুটো 10 পেয়ে গেল। এরপরে কি করলাম, a কে বাড়ায় দিলাম, তাহলে কত হবে 11, তাহলে এটা কত হলো 11। আমি এখন প্রিন্ট করছি কত a, তাহলে a প্রিন্ট করবে কত 11, তাহলে আউটপুট 11, আর b প্রিন্ট করবে কত 10। এক মিনিট এত চিন্তা করা সম্ভব আচ্ছা এটা গেল নরমাল। এবার আসেন এবার বলেন কত হবে, a প্লাস প্লাস আউটপুট এর কত, b এর কত, না এটা তো সামনে 10% দেওয়া আছে, না 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 এখানে সামনে 10% দেওয়া আছে, এখানে হলো আছে অ্যাম্পারস্যান্ড, 10% দেওয়া আছে এই অ্যাম্পারস্যান্ড হলো রেফারেন্স, রেফারেন্স হলো দুটো এক তার মানে কি a রেফার করে দিচ্ছে কাকে, b কে। এখন আপনি বলেন ভাইয়া আমার মনে হয় যে এটা দিয়ে কত হবে 10 হবে না 11 হবে, মানে এর মান কত হবে, b এর মান কত হবে, a কত হবে, b কত হবে, আচ্ছা b এর মান বলেন, b কত হবে, b আমার 10 পেয়ে গেল এখানে, হ্যাঁ এখন a কত, b কত হবে, রাইট এটা হবে 11। হ্যাঁ দুটো কেন হবে বলেন তো, এই যে দেখেন এটাতে এবার চলে আসেন এই एग्जांपलটা ফর এইটা, একটা বেলা প্রথমে আমি 10 কে রেখে দিলাম, এখন এই 10 যে লোকেশনে আমি রেখেছি এই লোকেশনে একে আমি রেফার করে দিলাম কাকে, এ বলে দিলাম যে বি তুমিও আমার লোকেশনটা শেয়ার করো, এই অ্যাম্পারস্যান্ড দিয়ে বলে দিলাম যে তুমি আমার লোকেশনটা শেয়ার করো, অর্থাৎ আমার লোকেশনে যা আছে সেটাই তোমার ডাটা, এটাই তোমার ভ্যালু, বি এটা শেয়ার করলো কত পেলো 10, পরে এসে এ সেটাকে বাড়ায় ফেললো, তাহলে এ বাড়াইলে এখানে কত পেলো 11 হয়ে গেল, 11 হলে তো অটোমেটিক সেটা বি পেয়ে যাবে, যেহেতু লুকিং Right? শেয়ার করতেছে এজন্য তার মানে রেফারেন্স ভেরিয়েবল ঠিকই হবে কাজ করছে, এটা মনে আমরা ক্লিয়ার মোটামুটি না। মোটামুটি ক্লিয়ার। আচ্ছা একটা কনসেপ্ট আসছে, আপনি যদি কোনো জিনিস ডেফিনেটলি কোথায় কাজে আসে, প্র্যাকটিক্যালি এগুলো যখন বড় অ্যাপ্লিকেশন আপনি ডেভেলপ করতে যাবেন, হ্যাঁ, তখন আপনার সেম কন্টেন্ট ডিফারেন্ট ভেরিয়েবলে আপনি যখন ব্যবহার করতে চাইবেন, সেম কন্টেন্ট তখন আপনি রেফারেন্স ভেরিয়েবল ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার ভাইয়া, মনে থাকবে তো? এইটা আমার স্পেস পেলে থাকে অ্যাডভান্টেজ হিসেবে ওকে
এরপর আমরা আসি নেক্সট। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আপনার each reset next আরো দেখেছিলাম আমরা previous। খেয়াল করেন আমার একটা অ্যারে আছে, এই অ্যারের মধ্যে আমার অনেকগুলো কন্টেন্ট আছে। হ্যাঁ, কি কি আছে? ধরেন x আছে, y আছে, and z আছে। এখন এই অ্যারেটাকে আমি ইটারেট করব। কিভাবে করব? ধরো লুপের মাধ্যমে করব। for I equal to 0, I less than or equal to each count each dot each dot না। আচ্ছা, এখানে এই লুপটা যেভাবে কাজ করবে স্পেসিফিক কিছু আমরা দেখব, কিছু ইটারেশন দেখব। আপনারা চাইলে একটু নোটও নিতে পারেন। অথবা আমি হয়তো গ্রুপে শেয়ারও দিতে পারি এটা। আচ্ছা, ঠিক এতটুকু দেখেন। আমরা না যে সরাসরি অ্যারে ভ্যালুকে যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই, ফার্স্ট ওয়ানটা কারেন্ট অ্যারে পিপল, রেজাল্ট কি দিচ্ছে আমাকে? এটা কারেন্ট, অর্থাৎ ফার্স্ট ইন্ডেক্স যেটা অ্যারে সেটা যা রিটার্ন করছে, রিটার্ন করার জন্য আমরা কারেন্ট ব্যবহার করছি। এরপর নেক্সট অ্যারে কারেন্ট ইন্ডেক্সের পরের ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে দ্বিতীয়টা, এরপর আবার কারেন্ট করলেন, তখন কোনটা হবে? অলরেডি কিন্তু আমার ইটারেট হয়ে গেছে, তাই না? দ্বিতীয়টা কারেন্ট, আমি তো এখন দ্বিতীয় পজিশনে আছি। এবার আবার দেখেন প্রিভ, তাহলে জব, হ্যাঁ পিটারে আবার চলে যাচ্ছে প্রিভিয়াসটা, রাইট? এরপরেরটা দেখেন এন্ড পজিশনে চলে যাচ্ছে, অর্থাৎ অ্যারের লাস্ট ইন্ডেক্স যেটা সেই ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছেন। আবার কারেন্টে আসেন, তাহলে কোনটা আসবে? লাস্টেরটা। প্রিভিয়াসে যদি যান তাহলে প্রিভিয়াসটা। এরপরে আসেন, মজার ব্যাপারটা হলো এইটা, এই রিসেট নিয়ে আমরা সেদিন অনেক কথা বললাম, তাই না? কারেন্ট পজিশনটা কোথায় এখন? গ্ল্যান, তাই না? গ্ল্যান। তাহলে এটাকে এখন রিসেট করছি আমরা কারেন্ট পজিশনকে, তাহলে আমরা নেক্সট যদি করি তাহলে কি আসবে? তাহলে ওখানে কি লেখা আছে দেখুন,
moves the internal pointer to the first element of the array. খেয়াল করেন না রিসেট করলে কোথায় চলে যাবে? আমরা কতদিন বলেছিলাম যেটা যে রিসেট করার ফলে লুপটা আমাদের কি ব্রেক হয়ে আবার প্রথম পজিশনে চলে গেছে। পরেরটা দেখেন নেক্সট। তাহলে দেখেন এখানে আমরা সেদিন যে যে ফাংশনগুলো নিয়ে কথা বলেছিলাম মানে কনস্ট্রাক্ট যেগুলো নিয়ে কথা বলেছিলাম সেগুলো কিন্তু এখানে এই কয়েকটা एग्जांपलের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলাম আমরা, তাই না? রিসেট হচ্ছে আমার পজিশনটা যেখানে থাকুক না কেন একদম কত। জি জি এখন কোথায় ব্যবহার করবেন এটা? লুপের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন, লুপের বাইরেও ব্যবহার করতে পারেন, স্পেসিফিক কোনো ডেটা এক্সট্রাক্ট করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তো এই ছিল গত ক্লাসের ইয়ে। আর কিছু কি বলেছিলাম যে দেখাবো? বলি না, তাই না? না বলে আজকের ক্লাস আমরা শুরু করি। এরর লগটা আমার ইয়েতে আমি দেখাচ্ছি। হ্যাঁ 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 বুঝছেন? আর প্রশ্ন কিন্তু হতে পারে আর কি। প্রশ্নটা কিন্তু আবার শুধু একটা হবে না যে আসলে আপনাকে এরকম একটা প্লেন অ্যারে দিয়ে বলবে না যে আসলে এখান থেকে কারেন্ট এটা আনসার করতে, এটা বলবে না। আপনাকে দুইটা লুপ দেবে, লুপ দিয়ে আপনাকে বলবে যে এখান থেকে এটা রিসেট করে দিলেন, তাহলে এখন পরের রেজাল্টটা কি? ক্লিয়ার? ওকে। তো লাস্ট কবে বানাতে সিরিজ দেন সার্টিফিকেট হওয়ার পর হতে পারে না। লাস্ট তিনটা নিয়ে আমার কাছে 98 97 98 মানে প্রতি বছর একদম হয় তো নাকি যে ওই রকমই। ধরুন আমি তো সেই আড়াই বছর হয়ে গেল, তখন থেকে এখন পর্যন্ত মাত্র কয়জন হয়েছে? দশজন। হ্যাঁ 98 তা অগণিত মানুষ পরীক্ষা দেয়। আবার ধরেন প্রতি বছর দেখা যাচ্ছে যে 250 জন ক্লাস মানে এক্সাম দেয় হতে পারে, আমার সঠিক পরিসংখ্যান জানা নেই, বাট উল্লেখযোগ্য সংখ্যকই দেয় আর কি। কিন্তু মাত্র হয় 2 জন 3 জন। আমাদের ইয়ারে আমরা হচ্ছে মাত্র 3 জন। আমাদের মডালিটি ছিল আলাদা। আমি একটু এটার উপর আলোচনা করি যে আসলে আমি কি বেনিফিট পেয়েছি এবং আপনারা হ্যাঁ আপনারা কিভাবে আসলে এখান থেকে বেনিফিটেড হতে পারেন, প্লাস প্রিপারেশনের বিষয়টা। তো প্রথমে প্রিপারেশনের বিষয়ে আসি। প্রিপারেশন আমরা যেটা করেছিলাম যে আমরা 3 ফ্রেন্ড একসাথে আমরা ভর্তি হয়েছিলাম, 4 জন মূলত। তার মধ্যে একজন প্রথম ক্লাস করেই ভাগছে, হ্যাঁ পরে আর আসে নাই। পরে আমরা 3 জন কন্টিনিউ করেছি। আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে যে 2 ভাই আসছিলেন, একজন ইখলাসউদ্দিন আর একজন মিথুন ভাই। মিথুন ভাই আমাদের সিনিয়র। তো আমরা কোনো ক্লাস মিস করি না। মাসুদ আলম স্যার আমাদের ক্লাস নিয়েছিলেন। স্যার যতগুলো ক্লাস দেখিয়েছেন প্রতিটা ক্লাসে আমরা করেছি। এবং ক্লাসের যে কন্টেন্টগুলো স্যার দিতেন মূলত এরকম না, আমি যেভাবে গোছানো দিচ্ছি স্যারের এটা গোছানো ছিল না, বাট স্যারের মক টেস্টটা বেশ ভালো গোছানো ছিল আর কি, যেগুলো হয়তো আমি নিব আপনাদের। তো আমরা কি করতাম, ওই প্রতিটা ক্লাসই ফলো করতাম। বিশেষ করে যাওয়ার সময় 1 ঘন্টা সময় পেতাম আমরা বাসে। ওই সময়টাতে কি আলোচনা হলো এই আলোচনাটা আমরা বাসের মধ্যে সেরে নিতাম, কেন তখন আমরা জব করতাম, তখন আমি বসুন্ধরাতে জব করতাম। তো 1 ঘন্টায় মূলত সেরে নিতাম আর কি, যে পুরো ক্লাসে যে আলোচনা হয়েছে সেটা কোথাও কোনো গ্যাপ আছে কিনা সেটা। এরপরে আমরা যেটা করলাম, ক্লাস শেষ মক দিলাম আমরা, অনেকগুলো মক 5-6টা মক দিলাম। মক টেস্টের পরে মাস্টার স্যার আমাদের নিয়ে নিলেন কয়েকটা 2টা ইন্টারভিউ নিলেন, 1 to 1। তো ওই প্রথম ইন্টারভিউয়ের পরে আমাকে স্যার বললেন যে আপনি আরেকটু নেন, আরেকটু প্রিপারেশন নেন কয়েকদিন। কারণ ঠিক আছে, আমি আবার একটু প্রিপারেশন নিলাম 6 দিন। এর মধ্যেই আমার ফ্রেন্ড তালহা ক্লাস, ও ভেন্ডর দিয়ে দিল আর কি, এক্সাম দিয়ে দিল, ওর হয়ে গেল। আমি 7 দিন পরে বসলাম, 7 দিন পরে হয়ে গেল। বাট তার আগে আমরা যে কাজটা করেছি, 15 দিন মিথুন ভাইয়ের বাসায় আমরা 3 জন অফিস থেকে সরাসরি চলে যেতাম, ওখানে 3 জন বসতাম। যে সিলেবাস আপনাদের দেখাচ্ছি, সিলেবাস এইভাবে ধরে সিলেবাসের শেষ পর্যন্ত আমরা ওই পিএসপি ম্যানুয়াল এবং অন্যান্য বিষয় থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। ধরুন আমরা ধরেছি কি নেমস্পেস বা এক্সটেনশন, তার নেমস্পেস বা এক্সটেনশন আসলে পিএসপি গোড়াতে কি আছে সেখান থেকে আমরা মোটামুটি স্টাডি করে ধরুন সন্ধ্যার সময় আমরা বসি 2টা 2:30 3টা পর্যন্ত আমরা ওই টপিকটা নিয়ে আলোচনা করতাম। করে এভাবে টানা 15 দিন আর কি, এদিক ওদিক নয়, টানা 15 দিন এভাবে আমরা একই ফ্ল্যাটে থেকে 3 জন, প্রথমে তালা ভেন্ডরে
দিল, তারপরে আমি দিলাম, তারপর মিথুন ভাই দিলেন 2 মাস পরে। হ্যাঁ, তিনজনই আলহামদুলিল্লাহ আমরা সার্টিফাইড হয়েছি এবং ওই বছরই আমরা তিনজনই সার্টিফাইড। এছাড়া ওই বছর আর কোনো সার্টিফিকেশন ছিল না। জি, তবে একটু পড়াশোনা করতে হবে, কারণ আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে জেনারেল ব্যাপার স্যাপার নেই, এখানে ইনসার্ট ডিলিট আপডেটের কোনো মামলাই নাই। হ্যাঁ, যেটা কিনা ইনসার্ট ডিলিট আপডেট দিয়ে আপনি একটা ভালো মানের একটা সফটওয়্যার আপনি ডিজাইন করে ফেলতে পারেন। হ্যাঁ, বা একটা সফটওয়্যার দিয়ে আপনি কাজ সেরে সারাই নিতে পারেন, কিন্তু এই কনসেপ্টগুলো কিন্তু সেখানে ক্লিয়ার হবে না। তো এই ছিল আমার প্রিপারেশনের স্টাইল, বা এই স্টাইলেই পড়াশোনা করেছিলাম। বাট কনফিডেন্স ছিল যে না, জেন দেবো এবং জেন সার্টিফাইড হব, এটা টার্গেট ছিল আর কি। ওই টার্গেট ছিল বলে হয়তো এক্সামটা ভালো হয়েছে। ম্যাটেরিয়াল কি এটাই পড়তে হবে যা দিচ্ছি আপনাকে। আমি বলেছি যে সামনে সব মানে সামনে ক্লাস থেকে জি না, বই টয়ে লাভ নেই আসলে, না ওইটা প্রয়োজন হয় না। একটা বই আছে আর কি, হ্যাঁ ওই বইয়ের তেমন প্রয়োজন নেই। যদি সম্ভব হয় কোনো একদিনে, যেদিন আমার অফিস থাকবে না সেদিন বইটা নিয়ে আসবো। বেশ একটু মোটা বই, হ্যাঁ ওইটাতে আর কিছুই নেই। এই যে আমি যে ইয়েগুলো দেখাচ্ছি না আপনাদের, যে মক টেস্ট গুলো দেখবেন যে ওই এই প্যাটার্নের মক টেস্ট ওখানে দেওয়া আছে, করতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে জীবনে ওইটা ধরবে না। হ্যাঁ, করতে পারলে ভালো, তবে আমার সাজেশন হলো যে আপনারা যতটুকু পড়বেন, যাই দেখবেন কনসেপ্টটা ক্লিয়ার করবেন, এবং সেটা করবেন পিএসসি ম্যানুয়াল থেকে। আপনি দু এক জায়গা থেকে দেখতে পারেন, যেমন আপনার ডব্লিউসিটি স্কুল থেকে আমি কি আপনাদের ছোট্ট একটা ইয়ে দেখালাম, এক্সাম্পল দেখালাম। আচ্ছা, আমি ইয়ে দেবো আর কি, আমি স্পেসিফিক করে বলে দেবো যে আসলে কোন লিঙ্ক থেকে আপনারা পড়বেন। এখন ধরেন সার্টিফাইড হওয়ার পরে আসলে কি ভ্যালুটা অ্যাড করেছে আমার কেরিয়ারে। আমি সার্টিফাইড হওয়ার 2 মাস পরে ডাবল প্রমোশন পেয়েছি আর কি। একটা প্রমোশন পেয়েছি বসুন্ধরার যে কোর টিমে কাজ করতাম আমি, ডেভেলপমেন্ট টিমে, সেখান থেকে আমাকে অটোমেশন টিমে নিয়ে চলে গেছেন। এবং সেখানে গিয়ে আমি পিএসপি দিয়ে এসএপির, আপনার এসএপির নাম শুনেছেন অনেকে তাই না, বাইরে তো মারাত্মক ডিমান্ড। হ্যাঁ, আমি এসএপিতে কাজ করার তখন সুযোগ পেলাম, আমাকে তখন ওই টিমে নিয়ে নিলেন স্যাররা। রিজভি, হ্যাঁ আমার আমার সাথে কাজ করেছেন, এখন আছেন বুলগেরিয়া, আমার বস ছিলেন আর কি। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমার প্রায় কথা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো উনি আমার রিপোর্টিং বস ছিলেন আর কি বসুন্ধরাতে। ওনাদের টিমে আসলাম, আসার পরে ওনারা আমাকে প্রস্তাব করলেন যে একটা বিআই সিস্টেম বানাবেন, বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম বানাবেন, যে যেটা কিনা অলরেডি এসএপিতে আছে, যার প্রাইস বাজার মূল্য আপনার প্রায় 88 লাখ টাকার মতো। তো এত টাকা দিয়ে না কিনে যদি আমরাই যদি কিছুটা ডেভেলপ করতে পারি, অত করে তো করা যাবে না, এখন এসএপি 43 বছর ধরে ডেভেলপ হয়েছে। তো যেটার সুযোগ আমি পেয়েছি যে ওই এসএপির সঙ্গে, এসএপির কিছু এপিআই আছে, আরএফসি রিমোট প্রসিডিউর কলের মাধ্যমে, ফাংশন কলিং এর মাধ্যমে আপনার এসএপি থেকে ডাটা বের করে এনে, এসএপি ডেটাবেস থেকে ডাটা বের করে এনে আলাদা করে একটা বিআই সিস্টেম বানানোর সুযোগ হয়েছিল। এবং এটা মোটামুটি ডেভেলপ করা শেষ, এবং বসুন্ধরা হায়ার লেভেলের ম্যানেজারিয়াল পর্যায়ে যারা আছেন, বিশেষ করে এমডি স্যার, ডিএমডি স্যার, অর্থাৎ মালিক পক্ষের লোকজন এটা ব্যবহার করতেন। সেখান থেকে কি দেখতেন, সেলস ইনফরমেশন, সেলসের আজকে সারাদিনে সেলসের কি অবস্থা, ইনভেন্টরির কি অবস্থা, এই জিনিসগুলো ওখানে দেখতেন। 5টা আমি ইয়ে করেছিলাম। তো পাশাপাশি আরো অনেকগুলো সফটওয়্যার বানানোর সুযোগ হয়েছিল। এই অবস্থা থেকে বাংলাদেশ গভর্নমেন্টের একটা অপরচুনিটি পেয়েছি। বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে সিলেক্ট করে রেখেছিলেন 2013-এ ইন্ডিয়াতে পাঠানোর জন্য। হ্যাঁ, এই হাইটেক পার্ক, হ্যাঁ আইসিটি ডিভিশন আন্ডারে যে হাইটেক পার্ক, ওই হাইটেক পার্কেরই একটা প্রজেক্ট থেকে জাভা এবং ওরাকলের উপরে হায়ার ট্রেনিং এর জন্য ইন্ডিয়াতে ইনফোসিসে সিলেক্ট করা হয়েছিল। তো সেটারই ধারাবাহিকতায় 13তে হলো না, 14তে হলো না, তখন তো যে গভর্নমেন্ট চেঞ্জিং এর একটা ইস্যু ছিল। পরে 15তে, অর্থাৎ 15 জানুয়ারিতে আমি ইন্ডিয়া গেলাম, এপ্রিলে আসলাম ইন্ডিয়া থেকে। ওইখানে জাভা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে বেশ ভালো মতো, এবং সেখানে আমাদেরকে দেখিয়েছে যে একটা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং ডিজাইনিং এর জন্য জাভাটা কত গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, প্লাস কিভাবে করতে হবে ওরাকলের সাথে, সেই বিষয়গুলো আমরা দেখেছি সেখানে। এরপর তো এখান থেকে ফিরে এসে ইচ্ছে ছিল না যে আসলে কোথাও জয়েন করবো, ইচ্ছে ছিল যে নিজে একটা স্টার্ট আপ দেবো। বাট একটা ভালো অপরচুনিটি পেয়ে গেলাম, ইউএসএইড এর একটা বড় প্রজেক্ট, এবং সরাসরি সেটা মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ। সব মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ ধরুন একটা ভালো পজিশনে আসতে পেরেছি।
এটার পিছনে ওই জেন সার্টিফিকেশনের একটা বড় ভ্যালু ছিল, কেননা একাধারে দুটা সার্টিফিকেশন, একটা হলো যে আপনার বড় একটা বাইরের একটা ফরেন কান্ট্রির একটা ফরেন কোম্পানির একটা সার্টিফিকেশন প্লাস আপনার জেন্ডার, এই দুটাই মূলত ইউএসএইড এর এই প্রজেক্টে, আমি সিআরস প্রজেক্টে আছি, সিআরস প্রজেক্টে ঢোকার সুযোগ তৈরি করে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমার প্রায় ধরেন 15-20টা কান্ট্রিতে হট কানেকশন। হ্যাঁ, আমাদের এই প্রজেক্ট 48টা কান্ট্রিতে চলে ওয়ার্ল্ডের। তো 48টা কান্ট্রির মধ্যে প্রায় 15-20টা কান্ট্রিতে, বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলোতে, এশিয়ার বিশেষ করে নেপাল, শ্রীলঙ্কা, এগুলোতে বেশ ভালো সম্পর্ক। থাইল্যান্ডে বেশ ভালো সাপোর্ট টাপোর্ট দিচ্ছি আর কি, ইন্টারন্যাশনালি একটা নেটওয়ার্ক গড়ে উঠেছে। আর তাছাড়াও বাংলাদেশ গভর্নমেন্টের এই আপনার মিনিস্ট্রিতে বেশ বড় এন্ডে কাজ করার সুযোগ পাচ্ছি। বাড়ায় বলা বাড়ায় বলা নয় বিষয়টা, এখানে ডিরেক্টলি ডিজি মহোদয়, এক্স সেক্রেটারি, ডেপুটি ডাইরেক্টর, ইনাদের লেভেলে কাজ করার সুযোগ পাচ্ছি। সব মিলে আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাক্টরি একটা লেভেল আল্লাহ নিয়ে আসছেন। হয়তো এইটুকুর পিছনে জেন্ডের একটা বড় অবদান আছে। তো আশা করি আপনাদেরও সুবিধা হবে, হবে না কেন? আমাকে গত কয়েকদিন আগে থেকে বার্লিন থেকে দিয়েছেন, নক দিয়েছেন, আর ওই আমার যে জেন্ডের ইয়েলো পেজটা দেখালাম ওই পেজ থেকে তারা ইনফরমেশন নিয়ে তারা আমাকে নক দিয়েছেন। জেন কোম্পানিতে ইয়েলো পেজ আছে একটা, অর্থাৎ আপনি সার্টিফাইড হয়ে যাওয়ার পরে হ্যাঁ জেন্ডের ইয়েলো পেজে আমি যেটা দেখালাম লিঙ্কটা দেখালাম, ওখানে আপনাদের ছবি উঠে যাবে। ওখান থেকে হ্যাঁ ওখান থেকে ওনারা করেছেন। এরপর কিছুদিন আগে সিডনি থেকে দিয়েছেন, নক দিয়েছেন যে তারা একজন পিএইচডি ডেভেলপার চান, বাট তার পিএইচডি সার্টিফিকেশন থাকতে হবে। তো এই অপরচুনিটি গুলো আসতেছে, বাট আমি একটা তো করি না। পিএইচডি নেক্সট প্রসপেক্ট ভালো আছে, ডেফিনেটলি ভালো। আগামী আরো 8-10 বছর আমি আশা করছি জাভা আসলে এত দ্রুত এই মার্কেট গুলোকে খেয়ে ফেলবে। জাভার ব্যাপারটা একরকম, এটাকে আরেকভাবে আপনাকে চিন্তা করতে হবে। এন্টারপ্রাইজ লেভেলে ডেভেলপমেন্টের জন্য তো জাভা ওই ধরনের জাভা এগুলো তো হচ্ছে, পিএইচপিও হচ্ছে, কেন হবে না বলেন? এখন এসে রিসেন্ট পিএইচপি যে লাইব্রেরি তো অনেক হ্যাঁ 7 এ অনেক রিচ লাইব্রেরি নিয়ে আসছে, যেগুলোতে ডেফিনেটলি আপনি পারবেন। আর এছাড়াও ধরুন বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যে বাংলাদেশে জেন সার্টিফাইড হোক, বাইরে থেকে ভেন্ডররা আসুক, বড় বড় কোম্পানি বাংলাদেশে আসুক, কাজ করুক বাংলাদেশে, হ্যাঁ হাইটেক পার্ক ইনভেস্ট করুক। যতদিন দেখবেন যে আমাদের স্টেট মিনিস্টার বিনয় পরব স্যার বেশ কিছু আশাবাঞ্ছ খুব ভালো কিছু কথাবার্তা উনি বলেছেন, যে কেউ স্টার্ট আপ দিতে চাইলে অথবা কেউ কোনো উদ্যোগ নিলে তারা সাড়া দেবেন, এবং দিচ্ছেন ওতে। এই এলআইসিটির এত বড় বড় প্রজেক্ট, লার্নিং অ্যান্ড আর্নিং এর যে প্রজেক্টগুলো এবং হাইটেক পার্কের যে প্রজেক্টগুলো, এগুলো তো কম বড় নয়। $68 মিলিয়ন নিয়ে হয়েছে, অ্যালোকেট হয়েছে ইয়ের জন্য, বিসিসির জন্য। তো তারা এলআইসির জন্য, এলআইসির আমরা যে প্রজেক্ট আমরা করতেছি এটা 572 কোটি টাকার প্রজেক্ট। কেন বুঝে একটা একটা প্রজেক্ট দিয়েছে তারা 572 কোটি টাকা। এটা আর কি। সুতরাং এটার গুরুত্ব নিয়ে চিন্তা করার কিছু নেই, গুরুত্ব ডেফিনেটলি আছে, বাট একটা ব্যাপার হলো শুধু সার্টিফাইড হলাম এটার কোনো ভ্যালু নেই, একেবারে ভ্যালুলেস। হ্যাঁ, আপনাকে এই কোর জিনিসটুকু মাথায় রাখতে হবে। আপনি যখন ডেভেলপমেন্টে যাবেন, মেন সিস্টেম ডেভেলপমেন্টে যখন যাবেন, এই জিনিসগুলো কাজে আসবে, এই জিনিসগুলো মাথায় রেখে আপনি ডেভেলপ করবেন। ওকে, তাহলে চলুন আমরা একটু মেন সেশনে ফিরে যাই। হ্যাঁ বলুন বলুন। যেমন আমার একটা টার্গেট হচ্ছে যে রিমোটলি জব করার ক্ষেত্রে আপনি আউটসোর্সিং করবেন, তাই তো? মানে সরাসরি ওই দেশে। আচ্ছা, দুই ধরনের ব্যাপার আর কি। যদি আপনি কোনো ফ্রিল্যান্সিং সাইট থেকে যদি আউটসোর্সিং করতে যান সেটা একটা, আবার আরেকটা হলো যে আপনি বাংলাদেশ থেকে অন্য একটা কোম্পানিতে কাজ করবেন, সেটাও সম্ভব বাংলাদেশ থেকে। আমার ফ্রেন্ডই করছে, ও ভালো টাকা স্যালারি পাবে, প্রায় 80,000 এর মতো দিতে, হ্যাঁ মান্থলি দিচ্ছে। ও অফিস করে সন্ধ্যার পর থেকে, তো সেটা আপনি করতে পারেন। নাই তো, আমি তো অপারেশনে 3 বছর কাজ করেছি। আচ্ছা, অ্যাজ অ্যানালিস্ট শুরু করেছিলাম, পরে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার জন্য কাজ করেছি, তারপরে তো অপারেশন অপারেট করতে পারি না। 3 বছর তো আমি করেছি অপারেশন কাজ। প্রথমে আমি তারা আমার প্রোফাইল পেয়েছিল একটা ওডেক্সে, আমি ওডেক্সে কাজ করতাম। তারপর পরে ওডেক্স থেকে তারা যখন কাজ পছন্দ করলো তখন আমি সরাই নিয়েছি, সরাসরি তাদের এখানে দিয়েছিল। 3 বছর কাজ করেছি। আচ্ছা আচ্ছা। কিন্তু মানে মার্কেট প্লেসের বাইরে কি সরাসরি অ্যাপ্লাই করে মার্কেট না, আপনার প্রোফাইল হাই থাকলে আপনি, আমরা অনেকেই যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড, আপনার আইটি ব্যাকগ্রাউন্ড দেখে তারা কাজ দেখে, তারা সার্টিফাইড হয়েছে, তার মানে কিছু না কিছু আপনি জানেন, আপনি বোঝেন বলে কিন্তু সার্টিফাইড হয়েছে। কিছু দেখে না, তারা কাজ দেখে। আপনাকে কাজ দিবে, আপনাকে কিছু স্যাম্পল কোড দিতে বলবে যে আপনার কিছু প্রজেক্টের স্যাম্পল কোড আপনি পাঠাবেন, ওনারা জাস্ট ওই কোডগুলো রিভিউ করবেন, রিভিউ করে অনেক যদি পছন্দ হয় আপনাকে কন্ট্রাক্ট
থাকতে নিয়ে নিই। সবচেয়ে বড় কথা তারা বড় কাজ দেয়, আমি মাত্র একটা বড় প্রজেক্টের জন্যই পেয়ে গেছি। যখন তারা শুনছে যে আমি হচ্ছে 360 ডিগ্রিতে কাজ করছি, তার সঙ্গে সঙ্গে নিয়ে গেছি। তারা একটা বড় প্রজেক্টে কাজ দেখলে তাই নিয়ে নেয়। সেটা আর কি আমার মনে হয় যে এটা ডেফিনেটলি ভ্যালু অ্যাড করবে। আর কি কেউ কিন্তু বসে নেই, দেখুন যারা সার্টিফাইড হয়েছেন অনেকে দেশে বাইরে গেছেন, দেশে অনেক ভালো কিছুই তারা করছেন। হাসিন হায়দার ভাই আজকে নন আইটি হ্যাঁ নন সিএসসি ছিল, তো আজকে হাসিন ভাই কোথায় চলে গেছেন, হয়তো জেন্ডার একটা বড় ভূমিকা সেখানে ছিল। যাই হোক, চলেন আজকে একটু দেখি আমরা যে কি দেখাবো। নেমস্পেস, PHP core extension, PECL configuration। তবে আজকের ক্লাসটা আপনাদের গত ক্লাসের মতো হবে না, আগেই বলে রাখছি। গত ক্লাসে যেমন আমরা পয়েন্ট টু পয়েন্ট কিছু জিনিস দেখেছি, কিছু লজিক আমরা সেখানে খাটিয়েছিলাম, এখানকার ব্যাপারটা ওরকম। এখানে কিছু জিনিস মেমোরিতে ধারণ করতে হবে, একটু করতে হবে আর কি। আমি চাই যে আজকের ক্লাসটা আপনারা এই সাইডের লিঙ্ক থেকে পড়বেনও, প্লাস আমিও কিছু জিনিস আপনাদের হেল্প করব যেগুলো কিনা আপনারা বুঝতে পারবেন সহজেই। তো প্রথমে আসেন নেম স্পেসে। নেম স্পেস কি, পিএইচপিতে কেন দরকার, এবং জেনডে নেম স্পেস থেকে কি প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? নেম স্পেস আমরা ব্যবহার করছি এবং পিএইচপিতে এটা ভালো মতোই ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় তার একটা এক্সাম্পল আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আপনারা লারাভেলে কেউ কাজ করেছেন? করেছিলেন? আচ্ছা, ধরুন আমি একটা কন্ট্রোলার ওপেন করেছি। এটা একটা অ্যাপ্লিকেশন অথবা একটা ইআরপি দেখায় আপনাদের। ওকে, খেয়াল করেন আমরা এখানে কি ব্যবহার করেছি, নেম স্পেস, তারপর একটা পাথ বলে দেওয়া আছে, তাই না? ভালো মতো খেয়াল করুন, একদম রিয়েল লাইফের একটা এক্সাম্পল। এখানে কি দেখাচ্ছে, প্রথমে অ্যাপ, HTTP, কন্ট্রোলার্স, বিলিং, রাইট? তার মানে কি HTTP, অ্যাপ, HTTP, বিলিং, কন্ট্রোলার্স, বিলিং, এ পর্যন্ত আমরা চলে আসছি, তাই না? তার মানে কি এই ডিরেক্টরি পর্যন্ত আমাকে ডিফাইন করে দিতে হচ্ছে। ডিফাইন করে দিয়ে আমি কি করছি, কল করছি। কোনগুলোকে কল করছি, এই বিলিং এর ভিতরে আরো যেগুলো আছে, বিলিং এর মধ্যে আরো যে কন্ট্রোলার গুলো আছে সেই কন্ট্রোলার গুলোকে আমি অ্যাভেলেবল করে দিচ্ছি উইথ এই বিল জেনারেট কন্ট্রোলার। অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে যে পেজগুলো আছে সেই পেজগুলোকে অ্যাভেলেবল করে দিচ্ছি। পেজগুলোকে অ্যাভেলেবল মানে কি, প্রতিটা পেজের মধ্যে কি আছে, ভ্যারিয়েবলস আছে, মেথডস আছে, সেগুলো আমার কি হতে পারে, আমার এই কন্ট্রোলারে কাজে লাগতে পারে, রাইট? ধরুন হয়তো আমি এখানে কোন একটা ক্লাসের আমি একটা অবজেক্ট তৈরি করলাম, এই বিল কন্ট্রোলার ক্লাসের এখানে একটা অবজেক্ট আমি তৈরি করলাম। ওই অবজেক্টের মাধ্যমে বিল কন্ট্রোলারের কোন একটা মেথডকে আমার অ্যাক্সেস করার প্রয়োজন হতে পারে। তাহলে অ্যাক্সেসটা আমি কার মধ্যে করছি, এই বিলিং ফোল্ডার পর্যন্ত আমি অ্যাক্সেস রেখেছি, অ্যাভেলেবল রেখেছি। অর্থাৎ সংক্ষেপে যদি বলি, ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো ভেরিয়েবল, মেথডস, কনস্ট্যান্ট, সেগুলোকে আলাদা কোনো জায়গায় ডিফাইন করে রাখলে তার ডাটাগুলোকে অন্য কোথাও অ্যাভেলেবল করার জন্য আমরা কি করছি, নেমস্পেস ব্যবহার করছি। ক্লিয়ার? ওকে,
ধরেন বিলিং এর মধ্যে আপনার এইটা একটা তিনটা আমার কন্ট্রোলার আছে, রাইট? এই তিনটা কন্ট্রোলার আলাদা আলাদা, তিনটা কন্ট্রোলারের অ্যাক্টিভিটিস আলাদা, তার মধ্যে অনেকগুলো করে কি আছে, মেথডস আছে, তাই না? আবার ভেরিয়েবলস আছে, মেম্বার ভেরিয়েবলস আছে, তাই না? এই ভেরিয়েবলস গুলোকে একটা পেজ থেকে আরেকটা পেজে অথবা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যখন আমরা ওই ভেরিয়েবলস অথবা মেথডস গুলোকে যখন আমরা কি করব, ব্যবহার যখন করব, ওই ব্যবহারের জন্য পাথ পর্যন্ত আমাকে বলে দিতে হবে, ডিফাইন করে দিতে হবে, অ্যাভেলেবেল করে দিতে হবে, না তাছাড়া তো পাবে না, তাই না? সহজ হিসাব। এইচটিএমএল দিয়ে যখন আপনারা পেজ ডিজাইন করেন, ইয়েস, আপনারা ধরেন এইচটিএমএল দিয়ে যখন পেজ ডিজাইন করলেন, এখানে কি আছে, ইনডেক্স আছে, হ্যাঁ, অ্যাবাউট আছে, সার্ভিস আছে, এরপরে ধরেন আরেকটা ফোল্ডার আছে, এখানে আছে ধরুন টিম আছে, হ্যাঁ, কন্ট্যাক্ট আছে, নিউজ এন্ড ইভেন্ট আছে। আমরা নরমালি কি করি, এই টিমকে যদি আমি ইনডেক্সের মধ্যে চাই, আমরা তো এই পাতটা বলে দিচ্ছি না, ডট ডট দিয়ে অথবা ডাইনামিক ভাবে সেটাকে তৈরি করে পাতটা বলে দিচ্ছি না, অ্যাকচুয়ালি নেমস্পেস সেই কাজটা করছে। ক্লিয়ার? ফাইন। এখন নেমস্পেস থেকে কি জাতীয় প্রশ্ন হতে পারে? নেমস্পেস থেকে এই জাতীয় প্রশ্ন হতে পারে যে নেমস্পেস নিচের কোনটি ক্ষেত্রে সত্য নয়, বা নেমস্পেসের ক্ষেত্রে নিচের কোনটি সত্য, এরকম ইলাবোরেশন থাকতে পারে, রাইট? সেটা কি রকম দেখবো আমরা। তার আগে একটু দেখি জাভাতে এই কাজটা কিভাবে হচ্ছে। আচ্ছা, ধরুন এটা এখানে কি আছে, এইটুকু দেখেন কি কি ইম্পোর্ট করছে দেখেন, RSS, লজিস্টিক্স, কানেকশন, ক্রিয়েট ডাটাবেস কানেকশন। আমার কি করতে হয়েছে, এই ক্লাসে আমার ডাটাবেস কানেকশন, দেখুন ডাটাবেস কানেকশন আমার প্রয়োজন হয়েছে। তাহলে ডাটাবেস কানেকশনের জন্য কানেকশন প্যারামিটারগুলো কোথায় ডিক্লেয়ার করা আছে? কোথায়? এই আপনার কানেকশনে, রাইট? ক্রিয়েট কানেকশনে এখানে আমার ক্রেডেনশিয়াল গুলো দেওয়া আছে, দেখুন আলাদা একটা জায়গায়। এখন আমি কি করলাম, এই ক্রিয়েট ডিবি কানেকশন, দেখেন ক্রিয়েট ডিবি কানেকশন এর অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে সেটা দিয়ে আমার কানেকশন স্ট্রিংকে আমি করছি, মেথডটাকে আমি কি করছি, কল করছি এখানে। ক্লিয়ার? এটা যখন করতে যাচ্ছি অটোমেটিক ভাবে কি আমার এই ক্রিয়েট ডিবি কানেকশন এই ক্লাসটা আমাকে পাতে বলে দিতে হবে, ইম্পোর্ট করতে হবে। দেখেন সেটা কোথায় নিচ্ছি, যেখানে নিয়ে নিচ্ছি ইম্পোর্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো অবজেক্টিভটা? যদি আমার পাঁচটা ডিফাইন করে দেওয়া থাকে তখনই আমি ওই পাথের ক্লাস ডেফিনেটলি। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি সেটা হলো যে আপনার লাইব্রেরিজ গুলোকে কমনলি ইউজ করা। ধরুন এক জায়গায় আপনি লাইব্রেরি গুলো রেখে দিয়েছেন, সেই লাইব্রেরি গুলোকে আপনি ডাইনামিক্যালি সেখানে কল করেন, রাইট? তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখব যেটা কিনা নেমস্পেসের ক্ষেত্রে জানা দরকার। যেমন নেমস্পেস অলওয়েজ কোনো কন্ট্রোলার বা পেজের ফার্স্ট লাইন হিসাবে, ফার্স্ট কমান্ড হিসাবে এটাকে ডিক্লেয়ার করতে হবে। এটা হলো প্রথম শর্ত। একই নামে যদি একাধিক নেমস্পেস যদি থাকে তাহলে কম্পাইলার যে কাজ করবে অলওয়েজ লাস্ট ওয়ানটাকে এক্সিকিউট করবে। থাকতে পারে বাট দরকার নাই সেটা। হ্যাঁ, অনেক সময় সাব নেমস্পেসও ব্যবহার করা হয়, সেটা কি আমরা পরে দেখব। তো আমরা দুইটা জিনিস বললাম, তাই না?
হ্যাঁ, দেখেন, it is not possible to next namespaces or define two or more namespace for the same block. Oh, sorry. আচ্ছা দেখুন, এইটুকু দেখুন, আমি যে দুটো বললাম সাথে এটা একটা বিষয় যে it is not possible to next namespaces or define two or more namespaces for the same code block. এটা একটা প্রশ্ন হতে পারে এখান থেকে। আমি যেটা বললাম আর কি যে আপনার এই যে দুটো আলাদা আলাদা হইতে হবে আর কি, নেমস্পেস প্রজেক্ট 1, নেমস্পেস প্রজেক্ট 2। আর যদি একই নামে যদি করেন, অত ব্লক ব্লক আপনার একটা পেজের কথা বলা হয়েছে আর কি। আর যদি একই নামে করেন তাহলে পরেরটা এক্সিকিউট হবে। আচ্ছা, আচ্ছা তাহলে আমার ইনপুট নেমস্পেসের মানে এই জায়গা যদি ইনক্লুড ইউজ করি অথবা সমস্যা নেই, সমস্যা নেই, কিন্তু আপনাকে তো ডাইনামিক্যালি ইয়ে করতে হবে। ইনক্লুড করলেও ধরেন যে আপনাকে তো ওই 5টা পেজ আপনাকে ইনক্লুড করতে হবে, তাই না? ওই যে আমি কি দেখালাম, কন্ট্রোলার 1 2 3 4 তিনটে আপনাকে করতে হবে না? কিন্তু আপনি যদি 5 পর্যন্ত বলে দেন তাহলে কি তিনটা ডাইনামিক্যালি আপনার লোড হচ্ছে, যখন যা প্রয়োজন হচ্ছে ওই পাথ থেকে এটা নিয়ে নিচ্ছে। ক্লিয়ার? ব্যাপারটা ধরতে পেরেছেন তো ভাইয়া? আপনি কিছুটা বুঝতে পেরেছেন? বলেন। সেটা হচ্ছে একটা প্রজেক্টে সেম নামে তো একাধিক মেথড থাকতে পারবে না, তাই না? না না, সেটা তো থাকতে পারবে না, সেটা তো আপনাকে। কিন্তু এই জিনিসটা তো আমি পিএইচপিতে হ্যান্ডেল করা কোনটা? সাপোজ আমি একটা থার্ড পার্টি এপিআই বা থার্ড পার্টি কোনো কিছু ইউজ করলাম, তো দেখা যাচ্ছে যে ওই নামে তো আচ্ছা আপনি, হ্যাঁ সেম একাধিক ক্লাসে তো না, আপনি আলাদা আলাদা ইয়েতে রাখতে পারেন, আপনার আলাদা আলাদা পেজে আলাদা আলাদা জায়গায় ক্লাস থাকতে পারে, সেটা ব্যাপার না, থাকতেই পারে। এটার জন্য আপনার ইনস্ট্যান্স, ওই প্রথম দিকে মনে একদিন দেখালাম, ইনস্ট্যান্স অফ একই ক্লাস, একই নামে দুটো ক্লাস, কিন্তু আসলে এ অবজেক্টটা কোন ক্লাসে, রাইট? না, আপনি তো জানবেন আপনার ক্লাস কোথায় ডিফাইন করা আছে সেটা জানবেন। আমি আপনার মেথডের ইয়েতে আছি, ধরেন আপনার 10টা মেথড সেম নেমে, একটা ক্লাসের আন্ডারে তো 10টা মেথড সেম নেমে হবে না, হবে? হবে না। তবে হতে পারে, কেন হবে বলেন তো? আমি অবজেক্ট ওরিয়েন্টেড বিষয়টা দেখাবো। ফাংশন ওভারলোডিং এর ডিসকাস করেছেন, শুনেছেন তাই না? মেথড ওভারলোডিং। ব্যাপারটা ঘটতে পারে ঠিক এরকম যে একটা ক্লাস যার মধ্যে অনেকগুলো সেম নামে মেথড থাকতে পারে। কিরকম হবে? ধরেন পাবলিক, একটা ক্লাসের মধ্যে না, একটা প্রজেক্টের মধ্যে। হ্যাঁ, একটা প্রজেক্টের মধ্যে তো থাকতেই পারে, আপনার আলাদা আলাদা পজিশন আলাদা আলাদা ভাবে থাকতে পারে। তখন আপনি ওই মেথডগুলোকে কিভাবে কল করবেন? দেখেন, পাবলিক ক্লাস সে মেথড 1, সরি ক্লাস, পাবলিক ক্লাস 1, এই ক্লাস 1 এর মধ্যে আপনার দুটো মেথড আছে, পাবলিক ফাংশন মেথড 1, এটা একটা মেথড সেম নাম, পাবলিক ফাংশন মেথড 1 ইন্টিজার x, ইন্টিজার না, x y, x y কাজ করবে? দুটো একই নামের ফাংশন, কাজ করবে না, দুটো আলাদা আলাদা জিনিস। এটার প্যারামিটার নেই, এটা প্যারামিটার আছে। যখন আপনি এটার অবজেক্ট তৈরি করবেন, কিভাবে করবেন? ক্লাসের নাম, ক্লাস নেম, অবজেক্ট, নিউ ক্লাস, রাইট? এখন এই অবজেক্ট দিয়ে আপনি কাকে কল করবেন বলেন? মেথড, তাই না? মেথড
যদি আপনি এটা কল করেন, আপনি এটা কল হবে, আপনি এটার মধ্যে যখন আবার প্যারামিটার দেবেন কোনটা কল করবেন, কিন্তু প্যারামিটার না থাকলে তো এমনিতেই সেটা কল হবে। আবার ধরেন আপনার মেথড নেই, এখানে একটা কনস্ট্রাক্টর আছে, খেয়াল করেন কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের নেম কি হয় সবসময় ক্লাসের নেমের সেম হয়, তাই না? ধরেন ওই কনস্ট্রাক্টরও আছে, এইটাও আছে, এইটাও আছে, তাহলে কি হবে তখন? অবজেক্ট ওরিয়েন্টেড দেখো তখন কনস্ট্রাক্টর কল হবে, অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথে কনস্ট্রাক্টর কল হবে, আর অবজেক্ট তৈরি করে যে মেথডকে আপনি কল করবেন সেটা কল। এখন দেখেন আপনি যেটা চিন্তা করছেন সেটা অ্যানসার পেলেন কিনা, না পেলে বলেন, আমি আবার অন্য কোনো এক্সাম্পল দিচ্ছি। মানে সেম টাইম মেথড হলে সেক্ষেত্রে নেমস্পেস দিয়ে এই প্রবলেমটা হ্যান্ডেল করে। হ্যাঁ সেটা তো করা যেতেই পারে। কিন্তু আপনার না না নেমস্পেসের কি হবে? দেখেন দুই লোকেশনে এটা আছে আমার পেজ, ধরেন ক্লাসের নাম আর কন্ট্রোলের নাম কি সেম, ধরেন এটা ধরলাম কন্ট্রোলার 1, কন্ট্রোলার 1, আরেকটা কন্ট্রোলার ধরলাম কন্ট্রোলার 2। খেয়াল করেন এই কন্ট্রোলার 1 এবং কন্ট্রোলার 2 এটা আলাদা আলাদা লোকেশনে আছে, আলাদা আলাদা লোকেশনে আছে। তাহলে আপনি কি করবেন, কন্ট্রোলার 1 এর মেথড গুলোকে কন্ট্রোলার 2 তে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু কন্ট্রোলার 2 তেও কন্ট্রোলার 1 এর সেম নামে আছে, মেথড আছে। তখন আপনি কি করবেন, এই ক্লাসের অবজেক্ট তৈরি করবেন, এর মধ্যে অবজেক্ট তৈরি করবেন, কিন্তু আপনি লোকেশনটা কোনটা দেবেন, এই কন্ট্রোলারের লোকেশনটা দিবেন। তার মানে এর মধ্যে সেটা अवेलेबल হয়ে গেল। এখানে अवेलेबल হওয়া মানে কি, যখন আপনি এই ক্লাসের অবজেক্ট যখন আপনি তৈরি করবেন ডেফিনেটলি ওই অবজেক্ট দিয়ে যে মেথডকে কল করবেন সেটা কমন হয়ে যাবে। বুঝতে পেরেছেন নেমস্পেসের ব্যাপারটা? এখানে আমি তো আগেই বললাম যে কনস্ট্যান্ট, ভেরিয়েবলের ভ্যালু, ফাংশন, হোয়াটএভার যা আছে আপনার, যা আপনার কল করা প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। হ্যাঁ, ক্লাস, অবজেক্ট এবং অবজেক্ট ওরিয়েন্টেড এর যে ফিচারস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, এগুলো কিভাবে কাজ করে আমি যখন আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেডটা দেখাবো একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, এবং দেখবেন যে আসলে অবজেক্ট ওরিয়েন্টেডটা কতটা কাছে, কাদের কাছে, মানুষের, হ্যাঁ, হিউম্যানের কত কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ। আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলি কেন? মেশিন ল্যাঙ্গুয়েজকে অর্থাৎ এই আপনার কোবল, ফরটান, ওগুলোকে কি বলি আমরা? নাম তো আমরা সবাই বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না? কেন বলি সেটা? এটা মেশিনের কাছাকাছি, আর এই ক্লাস, অবজেক্ট অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা আমাদের চিন্তা শক্তির কাছাকাছি আর কি, যার কারণে এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ওকে, তো নেমস্পেস সম্পর্কে আমার মনে হয় একটা স্পষ্ট ধারণা পেলেন আপনারা, এবং এখান থেকে যে জাতীয় প্রশ্ন হতে পারে, নেমস্পেস কি জাস্ট লোকেশনটা ডিফাইন করা যাবে, লোকেশন এবং আপনার লাইব্রেরি হ্যান্ডেলিং। হ্যাঁ, ওকে, আমার মনে হয় যে আপনারা অবশ্যই আজকে গিয়ে আমি যা দেখিয়েছি এখান থেকে এতটুকু তো ভালো মতো পড়বেনই, এবং অন্যান্য আরো অনেক রেফারেন্স আপনারা দেখবেন। হ্যাঁ, এবং কয়েকটা দেখলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি এখানে অবশ্যই একটা দিয়েছি, এখানে আমি একটা লিংক দিয়েছি, এখান থেকে আপনারা দেখেন। ওকে, এরপর আমরা চলে যাই পরের টপিক, যেটাকে আমরা বলছি যে এক্সটেনশন। তো ম্যাডাম এটাতে কি সেটআপ দেওয়া আছে? পিএসপি জ্যাম্প অথবা পিএসপি আচ্ছা, এবার আমরা একটু চলে যাচ্ছি যে পিএসপির কোডগুলো সার্ভারে কিভাবে এক্সিকিউট হচ্ছে সেই বিষয়গুলো দেখানোর জন্য, এবং সেক্ষেত্রে পিএসপি কিভাবে কাজ করছে। আমরা জানি যে জাম্প একটা কম্বাইন্ড প্যাকেজ, যার মধ্যে অনেক কিছু আছে। কি আছে এর মধ্যে? আমি সর্বনিম্ন পর্যায়ে যদি ধরি, পিএসপি আছে এবং একটা ডেটাবেস মাইএসকিউএল দেওয়া আছে, তাই না? তো যদি আপনারা রুট ফোল্ডারে ঢোকেন তাহলে এখান থেকে দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, তাই না? আমরা মূলত কি করি, htdocs এর মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনকে রাখি। জাভাতে কি করি, জাভাতে আমরা ওয়েব অ্যাপের মধ্যে রাখি ওয়ার ফাইলগুলোকে। তো এখানে আমরা চলে যাব পিএসপিতে। এই পিএসপিতে গিয়ে দেখবো যে অনেক ডিএলএল ফাইল আছে। হ্যাঁ, আর নিচের দিকে আছে পিএসপি কনফিগারেশন, পিএসপি
ডট আইএনআই। মূলত আমরা দেখব যে এই পিএসপি ডট আইএনআই কি কাজ করছে, এর মধ্যে কোন জিনিসগুলো আছে এবং সেটা কোন কোন ক্ষেত্রে আমরা কাজে লাগাইতে পারি, এই বিষয়টা আমরা দেখব। হ্যাঁ, তো এটা একটু পরে দেখব। তার আগে আমরা যে জিনিসগুলো একটু দেখে নিব সেগুলো হলো যে পিএসপির কোর এক্সটেনশন। এগুলো ব্যাখ্যাতে আমি যাব না, আপনাদেরও ব্যাখ্যা তেমন দরকার নেই, একসময় এগুলো জেনে যাবেন। এখানে বলা হয়েছে যে পিএসপির কিছু কোর এক্সটেনশন আছে, যেমন অ্যারে ক্লাস অবজেক্টের বিষয়ে, ডেট টাইমের বিষয়ে, ডিরেক্টরিজ আছে, ইউরোর হ্যান্ডেলিং আছে, প্রোগ্রাম এক্সিকিউশন আছে, ফাইল সিস্টেম আছে, ফিল্টার আছে, ফাংশন হ্যান্ডেলিং আছে, হ্যাশ আছে। হ্যাঁ, এভাবে যা দেখছেন এই সব কিছু হলো পিএসপি কোর এক্সটেনশন হিসাবে কাজে আসতেছে। অর্থাৎ এটা এক নজরে একটু রাখবেন, মাথায় রাখবেন যতটা পারা যায়। আমার মনে হয় এই কটা মনে রাখলেই চলবে, আরো আছে। এর থেকে প্রশ্ন কি হতে পারে, ভূমিকাটা হলো যে ধরুন এই এক্সটেনশনের কথা যদি আমি বলি, এসপিএল। হ্যাঁ, পিএসপি এটা হলো স্ট্যান্ডার্ড পিএসপি লাইব্রেরি। এসপিএল দেখেন, Standard PHP library is a collection of interfaces and classes that are meant to solve common problems. Say, date time related আপনার কিছু ফাংশন আপনি লিখেছেন, আমরা যেমন ডেট লিখেছি, তাই না? ডেটের মধ্যে এম দিলে মান্থ আসতেছে, ডে দিলে মানে ডি দিলে ডে আসতেছে। তো এগুলো কোথায় আছে অ্যাকচুয়ালি, কোথা থেকে এগুলো নিচ্ছে অটোমেটিক? এটা তো ফাংশনস, তাই না? এই ফাংশনগুলো কই থেকে নিচ্ছে? ডেফিনেটলি পিএসপির কোড থেকে নিচ্ছে, কোনো না কোনো এক্সটেনশন ফলো করছে। রাইট, তার মধ্যে কি ওই ডেট রিলেটেড, ডেটের সাথে যে মানে যে ফাংশনালিটি সেটা সম্পৃক্ত করা আছে। তো এই পিএসপির যেমন স্ট্যান্ডার্ড পিএসপি লাইব্রেরি, এই স্ট্যান্ডার্ড পিএসপি লাইব্রেরিতে কি আছে? অনেক কিছু আছে, যেমন ইটারেটর আছে, ফাইল হ্যান্ডেলিং এর জন্য, অ্যারে হ্যান্ডেলিং এর জন্য, হ্যাঁ, রিকার্সিভ ফাংশন হ্যান্ডেলিং এর জন্য, এরকম অনেক প্রিডিফাইন ক্লাস তৈরি করে দেওয়া আছে, যেগুলো দিয়ে আপনি আপনার প্রবলেম সলভ করতে পারেন। রাইট, ক্লিয়ার ভাইয়া আপনি? ওকে, তো এগুলো একটু মনে রাখবো আমরা। আর কিছু বান্ডেলড এক্সটেনশন আছে, সেগুলো মূলত এরকম। আমি একটা ইয়েও পাইনি আর কি, এখান থেকে কোনো প্রশ্ন আমার নজরে পর্যন্ত আসে নাই, বাট তারপরে জেনে রাখা ভালো, কেননা টপিকটা ইয়েতে দেওয়া আছে, জেন্ডার সিলেবাসে দেওয়া আছে, তার মানে কিছু না কিছু প্রশ্ন আসতে পারে এখান থেকে। আর কিছু এক্সটার্নাল এক্সটেনশন দেওয়া আছে এখানে, যেমন CURL কার্ল, এটা কখনো ব্যবহার করেছেন আপনারা ম্যাডাম? কখনো করেছেন? কাজে লাগানে না। আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদের, যেটা আচ্ছা আমি খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখাই আপনাদের, যেটা কিনা আপনাদের সারা জীবনই কাজে আসবে। এবং যখন আপনারা রিয়েল লাইফের প্রজেক্ট করতে যাবেন তখন দেখবেন যে আসলে এই এক্সটেনশনগুলো কিভাবে কাজে আসতেছে। কারণ অবজেক্টিভটা হলো আমার, এই কার্ল ব্যবহার করার অবজেক্টিভ হলো আমার দুইটা সফটওয়্যার আছে। হ্যাঁ, একটা সফটওয়্যার আমার তৈরি করা, আরেকটা সফটওয়্যার অন্য কোম্পানি তৈরি করা। এটা আমার একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটার নাম হলো DHIS2। এটা হলো যে ডিস্ট্রিক্ট হেলথ ইনফরমেশন সিস্টেম ভার্সন 2। এখানে কিছু এপিআই লেখা আছে। ধরেন এপিআইটা কিভাবে লেখা আছে, যে get data month equal to এত, year equal to এত, and আরো কিছু জিনিস দিয়ে এপিআই কিছু বানানো আছে, রেস্ট এপিআই বানানো আছে। এখন আমার টার্গেট যে এই এপিআই ব্যবহার করে, এই এপিআইটা ব্যবহার করে এই সফটওয়্যার থেকে আমি কিছু তথ্য নিব। কোথায় নেব? আমার আর একটা সফটওয়্যার,
আরেকটা সফটওয়্যার, এই সফটওয়্যারে নেব, নিয়ে আমি এখানে আমি ডাটা ভিজুয়ালাইজ করব, হ্যাঁ, বিভিন্ন রকম গ্রাফ আমি তৈরি করব সেটা। তো এইটাতে আসি কোথায় আমি কাজে লাগাচ্ছি সেটা দেখেন। যদি আপনারা চলে যান dghs.gov.bd অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যদি যান, সেখানে যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন, এটা ড্যাশবোর্ড ওপেন হলো, এখানে লেখা আছে রুটিন লাইফ হেলথ ডেটা, রাইট? এখান থেকে আছে এলএমআইএস, এলএমআইএস এ যদি ক্লিক করেন, এই অ্যাপ্লিকেশনটা ওয়ার্ল্ডের প্রায় 88টা কান্ট্রিতে অলমোস্ট ইউজ হয় এই ডিএইচআইএস টু হেলথের ডেটা কালেকশনের জন্য। তাহলে আমি দেখুন ওইখানে যা আপনাদের যা ড্র করে দেখিয়েছে, ঠিক এখানে আমি সেটাই দেখাচ্ছি। ধরুন আমি ডিএসএস টুল এই অ্যাপ্লিকেশনে ঢুকেছি, এখানে আমার ডাটা আছে, ধরুন এই সফটওয়্যারে আমার ডাটা আছে, এই ডাটাগুলোকে এপিআই এর মাধ্যমে আমি আরেকটা সফটওয়্যারে নিচ্ছি, এই সফটওয়্যারে নিচ্ছি, হ্যাঁ। এই সফটওয়্যারে নিয়ে আসার জন্য আমি কার্ল ব্যবহার করি, আমার নাম মনে দেখা যাচ্ছে না, ওই যে আমার ইমেলটা দেখা যাচ্ছে। এই পুরো অ্যাপ্লিকেশনটা আমি বানিয়েছি, তো এই পুরো সাপ্লাই চেনটাই আমি দেখছি আর কি, আর অনেকগুলো সিস্টেম দেখছি। এখানে দেখেন যে ডাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ডাটাগুলো এখানে আসতেছে এবং নিচে প্রচুর গ্রাফ আছে, লোড হচ্ছে। তো এই ডাটাগুলো হচ্ছে সেপারেট আরেকটা সফটওয়্যার থেকে, যেটা কিনা এইটা, এই সফটওয়্যার, রাইট? এখন কিভাবে আমি নিয়ে আসতেছি, সিম্পল, যদি আপনাদের আমি কোডটুকু একটু দেখাই, খেয়াল করেন কি দেখতে পাচ্ছেন, কার্ল দেখতে পাচ্ছেন, তাই না? এই জাস্ট এতটুকু কোড আমাকে ডাটা এনে দিচ্ছে। কিভাবে ডাটা এনে দিচ্ছে, আমার যে ইউআরএল থেকে আমি ডাটা চাই, তার মানে কি ওই অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন থেকে আমি ডাটা চাই, ওই অ্যাপ্লিকেশন আমাকে একটা এপিআই দিয়ে দিয়েছে, ওই যে একটা এপিআই দিয়ে দিয়েছে, ওই এপিআই দিয়ে আমি প্রথমে কার্ল ইনিশিয়ালাইজ করছি। এই কার্লের ডিটেল দেওয়া আছে কোথায়, ওই এক্সটেনশনে, ওই লাইব্রেরিতে, পিএইচপি লাইব্রেরিতে দেওয়া আছে। এরপরে আমি এর কিছু বেসিক প্যারামিটার আমি দিচ্ছি ওই সফটওয়্যারে লগ ইন করার জন্য। আমি রিমোট অ্যাক্সেস যখন চাইবো তখন কিছু টোকেন পাঠাইতে হয় আর কি, হ্যাঁ। ওই টোকেনগুলোতে আমি অ্যাপ্লিকেশনে ঢুকছি, রাইট? ঢোকার পরে আমি কি করছি, কার্লটা এক্সিকিউট করছি। তার মানে আমি বলে দিলাম এই আমার ক্রিডেনশিয়াল, তুমি আমাকে ডাটা দাও। কোন ডাটা চাই আমি, ওই যে এখানে বলে দেওয়া আছে যে এই অর্গানাইজেশনের এই পিরিয়ডের, মানে এই মান্থ ইয়ারের আমার ডাটা চাই, সে আমাকে ডাটাটা দিয়ে দিল, এই যে রেজাল্ট। আমরা কি আমরা কার্ল ইউজ করে রেস্ট এপিআই ইউজ করতে পারি? রেস্ট এপি ডেফিনেটলি ওকে, রেস্ট এপিআই কিন্তু মূল কাজটা এটাই। আরো অনেক কাজ আছে, হ্যাঁ। এটা আরেকটা সার্ভার থেকে আমি কার্লের মাধ্যমে কি করলাম, ডাটা নিয়ে আসলাম, এসে প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখালাম। প্লিজ, ও দাঁড়ান, তাহলে আমি ক্রিডেনশিয়ালটা ইয়ে করে দিই। এটা একটা প্রিন্ট ওকে, তাহলে আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি এটা কোথায় কাজে লাগছে, হ্যাঁ। তো এই ছিল আপনাদের দেখানোর মতো যে কিভাবে আপনারা কাজ করবেন। আর একটা ফাংশন না 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 এক্সটেনশন
ওর ওটাকে যখন আপনি ইনিশিয়ালাইজ করবেন তার মানে ওই ইনিশিয়ালাইজেশন মেথডের মাধ্যমে কি করছে, ওর এন্ডে ব্যাক এন্ডে যত রকম এক্সটেনশন বা লাইব্রেরি ইয়ে করা দরকার, অ্যাড করা দরকার, সে সেটা করে নেয়, রাইট? ওকে, এই জিনিসগুলো তো খুবই কঠিন এগুলো আমাদের ভালো এগুলো হাই লেভেল জিনিস। আসলে ব্যাপার হলো কি এগুলো এর মধ্যে নাই আর কি, আমি আপনাদের দেখালাম কেননা রিয়েল লাইফে এগুলো লাগে। এই জিনিসগুলো করছি আর কি, তাই না? এই ধরনের কাজগুলো করতেছেন তাহলে আমরা তো আপনার এই অ্যাডভান্টেজটা নিতে পারি। ওই যে অ্যাডভান্টেজ তো দিলামই, দেখালাম আপনাদের যে আসলে কিভাবে করছি আর কি। হ্যাঁ, দেখাবো। এই আমার ইচ্ছে যে প্র্যাকটিক্যালি আমি কি করছি এবং আপনারা জেন্ডের পাশাপাশি ওই রকম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কনসেপ্টটা কি সেটা আপনারা পেয়ে যাবেন, এটা এটা আমার আশা। বাট আমি সেটাতে, হ্যাঁ ডেফিনেটলি আমি সেটাতে খুব বেশি হাইলাইট করবো না, কেননা অবজেক্টিভটা আমার ওইটা না। অবজেক্টিভ হলো আপনার জেনটা আমাকে দেখানো, আমার অ্যাপ্লিকেশন দেখানোটা হলো অবজেক্টিভ না। এই যে ছোট্ট একটা প্রথম ছোট কয়েকটা এগুলো পুরো পুরো হয় না এগুলোতে। এই যে যা দেখালাম আপনাকে, হ্যাঁ এইটাই। কিভাবে কাজ করতে করতে শিখে। হুম, না না সেটা না, এটা হচ্ছে পার্ট। এই যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো বড় বড় ভাবে পার্ট হিসেবে ইউজ করা হয়। ওকে, এবার আমরা একটু দেখি যে দুইটা টার্ম এখানে আমরা ব্যবহার করছি, পিএসসিএল আর পিইআর। হ্যাঁ, খেয়াল করেন। আপনি কি ব্রেক নেবেন? 8টা বাজে, ব্রেক নেবেন না চালাই যাব ভাইয়া? বোঝা যায় 15তে? ঠিক আছে, আমি 15তে 10-এ ছেড়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো এখানে বলেছি যে ডিফারেন্স বিটুইন পিএসসিএল অ্যান্ড পিইআর। পিএসসিএল মানে হলো পিএসপি এক্সটেনশন কমিউনিটি লাইব্রেরি, যেটা তৈরি করা হয়েছে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এবং পিএসপির এডিশনাল কিছু ফাংশনালিটিস লোড হয় এর মাধ্যমে, এবং এর লাইব্রেরিকে লোড করার জন্য ডেফিনেটলি অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন দরকার। বুঝে গেল? এটা হলো এক ধরনের এক্সটেনশন যেটা কিনা, যাকে বলছি কিনা পিএসপি এক্সটেনশন কমিউনিটি লাইব্রেরি। কমিউনিটি যেটা তৈরি হয়েছে কি দিয়ে? সি দিয়ে। ক্লিয়ার? এতটুকু ইনফরমেশনই এনাফ। পরেরটা কি বলা হয়েছে? পিএসপি এক্সটেনশন অ্যান্ড অ্যাপ্লিকেশন রিপোজিটরি, ইট হ্যাজ লাইব্রেরিজ অ্যান্ড কোড রিটেন ইন পিএসপি, those you can simply download install, অর্থাৎ এটা ওপেন সোর্স। অর্থাৎ প্রশ্ন আসতেই পারে যে what is the core difference between PECL and PR? এয়ারটা হচ্ছে PSP এর একদম কোর জিনিস নিজস্ব, আর PECL টা হলো অনেকটা ধার করা ব্যাপার, হ্যাঁ, পারমিশন দরকার। তো এই লাইব্রেরিগুলো প্রয়োজন আছে পিএসপি এর কোডগুলোকে এক্সিকিউট করার জন্য। ক্লিয়ার? তাহলে এখান থেকে প্রশ্ন যদি জেনডে হয়, হয়তো হতে পারে অ্যাব্রিভিয়েশনটা আসতে পারে, আবার আসতে পারে যে পিএসিএল এবং পিএআর এর ক্ষেত্রে নিচের কোন স্টেটমেন্টটি ট্রু অর ফলস। এখান থেকে যে নিচের হয়তো এই এই ইনফরমেশনগুলো হয়তো আপনাকে দিয়ে দিতে পারে আর কি। তার মানে এগুলো পুরো ডিটেইলস লেভেলে আমরা করবো না। না 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 না, দরকার নেই। যাতে এই যে যা দেখাচ্ছি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আর পাশাপাশি এখন যা দেখাবো কনফিগারেশন, এই কনফিগারেশনটা গুরুত্বপূর্ণ। তো কনফিগারেশনটা আমি ব্রেকের পরে দেখাবো আপনাদের। তো কনফিগারেশন ফাইলটা দেখে মোটামুটি আমাদের ক্লাস শেষ। ক্লাসের শেষের দিকে আপনাদের কিছু জিনিস দেখাবো যে এই লেসন থেকে কি জাতীয় হতে পারে। আমি খুব বেশি প্রশ্ন তৈরি করার সময় পাইনি, কয়েকটা করেছি 6-7টা, ওই কয়েকটা হয়তো আপনাদের দেখাবো। এই তো আর কি। তাহলে কতক্ষণে ব্রেক নেবেন? হ্যাঁ, স্টার্ট করছি। কনফিগারেশন ফাইল বলতে আমরা পিএইচপি আইএনআই ফাইলটাকে কনফিগারেশন ফাইল হিসেবে আমরা ধরে নেব। সো এখানে বলা হয়েছে যে যখন পিএইচপি এর কোন একটা কোড যখন এক্সিকিউট হয়, সেই কোডটা কতটুকু ভ্যালিড কতটুকু ইনভ্যালিড, এই পুরোটাই ডিপেন্ড করে এই পিএইচপি আইএনআই এর মধ্যে যে কনফিগার করে, যেভাবে কনফিগার করে দেওয়া আছে সেটার উপর। অর্থাৎ ধরেন আপনি একটা ইমেজ আপলোড করবেন, রাইট?
আপলোড করলাম। এখানে পিএইচপি ইমেজ আপলোডের একটা স্ক্রিপ্ট লেখা আছে, হ্যাঁ। এই স্ক্রিপ্ট কি করছে, আপনার ডেটাবেজে ওই ইমেজের তথ্যগুলো পাঠায় দিচ্ছে। নর্মালি তো এটাই হচ্ছে, তাই না? আমাদের তিনটা লেয়ারে কাজ করছে। যে এই লেয়ারে কি আছে, ভিউ পেজ, HTML, এটা হলো আপনার পিএইচপি, আর মূলত এটা হলো ডিবি। অর্থাৎ এটাকে যদি আমি ভিউ বলি এমভিসি ভাষায়, এটা হচ্ছে আপনার কন্ট্রোলার, আর এটাকে আমি মডেল বলি, হ্যাঁ। এখন আমি একটা আপলোড একটা ফাইল আপলোড করবো, সেই জন্য ধরুন সেই ফাইলের সাইজটাকে আমি ধরে নিলাম 250 মেগাবাইট। আমি ব্রাউজ করলাম, সাবমিট করলাম। সাবমিট করার পরে এ যখন ফাইলের পাতটাকে ধরবে, ফাইলের অন্যান্য ইনফরমেশন গুলিকে যখন আপনার পিএইচপি কোড ধরবে, ধরার আগে এই এক্সটেনশনের সঙ্গে সঙ্গে চলে যাবে পিএইচপি আয়নায়, গিয়ে দেখবে, চেক করে দেখবে যে এখানে যে কোডগুলো আমরা লিখলাম সেটার রেসপেক্টে কনফিগারেশন ফাইলে কি বলা আছে। কনফিগারেশন ফাইলে যদি আমার দেওয়া থাকে ম্যাক্স আপলোড 5 মেগা, এটা দেওয়া আছে ধরেন 128 মেগাবাইট, তাহলে আপনার সাথে সাথে এক্সেপশন করবে, হ্যাঁ, সাথে সাথে এক্সেপশন করবে। তাহলে কনসেপ্টটা কি এখান থেকে? কনসেপ্টটা হলো যে পিএইচপি আয়নায় যে কনফিগারেশন দেওয়া আছে সেই কনফিগারেশনের বাইরে যদি আমরা পিএইচপি দিয়ে কোনো কিছু হ্যান্ডেল করতে যাই তাহলে আমাদের এক্সেপশন হবে। প্লাস আমরা এই ডাটাকে যদি আমরা আপলোড করতে চাই তাহলে আমরা পিএইচপি কনফিগারেশনে গিয়ে আমাকে চেঞ্জ করে দিতে হবে, রাইট? তাহলে এইরকম বিষয়গুলোই মূলত পিএইচপি আয়নায়ের মধ্যে ডিফাইন করা আছে, তাই না? আমি সবগুলো দেখাবো না, কিছু দেখাবো। এটা করে ডিফাইন করা, হ্যাঁ, একদম কোর ফাইল। যেমন ইঞ্জিন ইকুয়াল টু অন কোথায় আছে দেখেন, এই যে পিএইচপি আয়নায়, হ্যাঁ ওই যে কনফিগারেশন ফাইল আছে, এই যে ধরেন এটা প্রথমে দেখেন ইঞ্জিন ইকুয়াল টু অন, কি বলছে এটা? This directive determines whether or not PSP will recognize port between এত, যেটা আমি বললাম, রাইট? তার মানে এটা যদি আপনার অফ থাকে তাই না, কনফিগারেশনে বেসিক ব্যাপার স্যাপার এখানে। ওকে, ইঞ্জিন ইকুয়াল টু 1 থাকলে মানে সিলেক্ট করে ট্যাগগুলো ইরুর আপনার দেবে, ইরুর দেবে, আর আপনি যদি এটাকে বন্ধ করতে চান এর সামনে একটা সেমিকোলন দিয়ে দেন। আপনাদের হয়তো উনি হবে না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এছাড়া অনেক কিছু আছে, তার মধ্যে একটা বলি যে প্রিসিশন। আমরা করলাম না, আলোচনা করলাম না যে আসলে 0.1 বা 0.0999 কতদূর পর্যন্ত নেবে, অর্থাৎ ফ্লোটিং পয়েন্টে প্রিসিশনে কতটা ডিজিট নেবে সেটাও পিএসপি কনফিগারেশন থেকে আপনি বলে দিতে পারেন। যেমন আমার ডাটার অ্যাকুরেসির জন্য আমার হয়তো 30 ঘর পর্যন্ত আমার নেওয়ার প্রয়োজন হতে পারে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমার পিএসপি কনফিগারেশন করা দরকার। পিএসপি প্রিসিশন থেকে আমার নাম্বার অফ ডিজিটের সংখ্যা কম বেশি করা প্রয়োজন হতে পারে। ওকে, এরপর এগুলো একটু দেখে নিন, আমি এত কিছুতে যাচ্ছি না, এইটা একটু দেখাই, এই দুটো ম্যাক্স এক্সিকিউশন টাইম আর ম্যাক্স ইনপুট টাইম, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। যে ধরুন আপনার একটা স্ক্রিপ্ট আপনি রান দিয়েছেন, হ্যাঁ, একটা লুপ, এটাও একটু প্র্যাকটিক্যাল দেখাতে পারলে ভালো হয়। ডাটাবেজ আপলোড করি হলো, বড় ডাটাবেজ আপলোড করি এক্সিকিউশন টাইম আছে। ওই যে আমরা যখন পিএইচপিতে অর্থাৎ এই জ্যাম্পের আন্ডারে কি আছে, একটা মাইস্কুয়েল আছে, তাই না? ওইখানে যখন আমরা একটা বড় ফাইল সচরাচর ওই ফাইলটা হচ্ছে 10 মিনিট ধরে রান করলে যে ফাইলটাকে একটা এসকিউএল ফাইল, হ্যাঁ,
এসকিউএল ফাইলের মধ্যে অনেকগুলো স্টেটমেন্ট লেখা আছে, এসকিউএল স্টেটমেন্ট, ইনসার্ট, ডিলিট, আপডেট, এই জাতীয়, আবার নতুন টেবিল ক্রিয়েশনে কিছু অল্টার ট্যাগ। ওই ডাটাটা আপলোড হইতে, তার মানে স্ক্রিপ্টগুলি এক্সিকিউট হইতে যদি 120 সেকেন্ডের বেশি সময় লেগে যায়, অথবা আপনার ডিফাইন করা যে টাইমটা দেওয়া আছে তার চেয়ে বেশি সময় যদি লেগে যায়, তাহলে সিস্টেম হাল্ট করবে, হ্যাঁ, এক্সেপশন থ্রো করবে। আর ওই কনফিগারেশনটা কোথায় দেওয়া আছে, এর মধ্যে দেওয়া আছে। সেক্ষেত্রে টাইমটা বাড়ায় দিতে পারি। রাইট। এখান থেকে তাহলে আসলে কি প্রশ্ন হতে পারে, আপনার এখানে প্রশ্ন আসতে পারে যে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, দিয়ে চারটা পয়েন্ট আপনাদের দিয়ে দিবেন। সেখান থেকে আপনি যা জানেন সেটার উপর ভিত্তি করে অ্যান্সার করেন। ওকে, এরপরে একটু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো এরর কন্ট্রোল, এরর লেভেল কনস্ট্যান্ট। হ্যাঁ, এই কয়েকটা জিনিস আপনাদের একটু ভালো মতো মাথায় রাখতে হবে। ই অল, ই এরর, ই ওয়ার্নিং, ই পাস, ই নোটিস, ই স্ট্রিক্ট। যেমন প্রশ্ন আমার এসেছিল ই স্ট্রিক্ট নিয়ে, হ্যাঁ, যে ই স্ট্রিক্টের ক্ষেত্রে নিচের কোন স্টেটমেন্টটি ফলস। হ্যাঁ, এগুলো একটু পড়তে হবে, আপনারা একটু পড়ে নিন এগুলো। প্রায় শেষের দিকে আসছি। এছাড়া এই নিচের দিকে দেখেন, এটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, এটা এক্সটেনশন ইকুয়াল টু পিএসপি mysql.dll। হ্যাঁ, আমরা বললাম না যে অনেক এক্সটেনশন আছে। এখন এই এক্সটেনশনটা আমরা কোথায় ব্যবহার করছি, লাস্টের দিকে দেখেন, এক্সটেনশন ইকুয়াল টু PHP_MySQL, এক্সটেনশন ইকুয়াল টু PHP_SQL.dll। হ্যাঁ, প্রজেক্ট আমরা কিভাবে ব্যবহার করছি, এটা ধরেন ডিফল্ট আপনি জ্যাম সেটআপ দিয়েছেন, অথবা আলাদা করে PHP সেটআপ দিয়েছেন, আলাদা করে MySQL সেটআপ দিয়েছেন, ডাটাবেসও সেটআপ দিয়েছেন, PHPও সেটআপ দিয়েছেন। সেটআপ দেওয়ার পরে আপনি MySQL এ একটা প্রজেক্ট ডেভেলপ করে ফেলেছেন। আপনার এখন ওই MySQL প্রজেক্টটাকে মাইগ্রেশন, মানে MySQL ডাটাবেসটাকে মাইগ্রেট করার প্রয়োজন হতে পারে, অথবা আপনার কোডগুলো সেম রেখে আপনি চাচ্ছেন যে আপনার আরেকটা ডাটাবেসের সাথে কানেক্ট করবে, অথবা একই সাথে একটা প্রজেক্ট দুইটা ডাটাবেসের কানেকশনে কাজ করবে। ওকে, তো সেক্ষেত্রে PHP-INI এ গিয়ে কনফিগার করতে হয়, যে ডেটাবেসটা করবে সেই ডেটাবেসে DLL ফাইল অলরেডি দিয়ে দেওয়া আছে। যেমন PHP এর জন্য PHP_MySQL.dll, এটার জন্য PGSQL এর জন্য, PostgreSQL এর জন্য। হ্যাঁ, অর্থাৎ যেমন আমি এখন PostgreSQL এ কাজ করি, হ্যাঁ, MySQL এও কাজ করি, দেখা গেল যে PHP এর মধ্যে গিয়ে আমাকে PGSQL আমাকে ওপেন রাখতে হয়েছে, MySQL এটাও ওপেন রাখতে হয়েছে। কেন? না না, আচ্ছা, আর তো MariaDB জন্য স্টোরেজ তো না, মারিয়া তো আসলে MySQL এর ডেভেলপাররাই করেছেন। তো এইগুলো মোটামুটি আপনাদের দেখে নিতে হবে। তো এই মোটামুটি আজকের ক্লাসে দিয়েছিল, বাট আমি প্র্যাকটিক্যালি একটু এই অংশটা দেখাচ্ছি, এই আপনার এক্সটেনশনের বিষয়টা। হ্যাঁ, ধরেন আচ্ছা দেখেন এখানে কি লেখা আছে, ডাইনামিক এক্সটেনশন আছে, তাই না? এখানে এই যে ডিএলএল ফাইলগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখেন, MySQL এর জন্য দেওয়া আছে, এরপর ডিএলএল ভ্যালু কোথায়? এই যে এর মধ্যে
এর মধ্যে আছে না এটা ফিজিক্যাল লোকেশন কত ফিজিক্যাল লোকেশন এই যে এটা শুধু নামগুলো বলে দেওয়া আছে দেখেন এক্সটেনশনটা কার মধ্যে আছে খেয়াল করেন এই পাথে আছে হ্যাঁ অর্থাৎ পাথ টু ওইটা কি আমরা নেক্সট হ্যাঁ এগুলো একটা ডিএলএল হ্যাঁ ব্যাচ এন্ড ডিএলএল আর এর মধ্যে কোনো ফোল্ডারের মধ্যে আছে ডিএলএল বানানো হয় হ্যাঁ জি সি সি প্লাস প্লাস অথবা জাভাতে ডিএলএল বানানো আছে আচ্ছা তো আমি যেটা দেখাচ্ছিলাম দেখেন এখানে এক্সটেনশনটা ওপেন করা আছে এক্সটেনশন ইকুয়াল টু পিজিএসকিউএল তার মানে আমি যখন ডাটাবেজের সাথে কানেক্ট করছি হ্যাঁ এই যে পিজিএসকিউএল হ্যাঁ তার মানে পোস্টগ্রেএসকিউএল এর সাথে যখন আমি পিএসপি কানেক্ট করছি কি দিয়ে পিএসপি কানেক্ট করছি সে এই যে ধরুন এটা আমার কানেকশন প্যারামিটার হ্যাঁ এটা যখন আমি ডেটাবেজের সাথে কানেক্ট করছি এটা মেইন পিএইচপি না এটা ফ্রেমওয়ার্ক ফাইল হ্যাঁ ধরেন আমি কি করছি আমি বলে দিচ্ছি এখানে যে আমার ড্রাইভার কি পিজিএসকিউএল যখন আমি বলে দিচ্ছি ড্রাইভার পিজিএসকিউএল তখন এ কি করছে পিএসপি আইএনআই গিয়ে দেখছে যে এই ড্রাইভার এক্সটেনশন হিসাবে যেটা ওপেন করা আছে কিনা তখন সেটা কোথায় চলে যাচ্ছে এই যে এখানে এসে চেক করে দেখছে যেটা ওপেন আছে কিনা যদি না থাকে তাহলে আপনাকে আপনার ডাটাবেস কানেকশন অলওয়েজ বলবে ফেল ক্লিয়ার যদি না তখন এসে যদি না থাকে তাহলে দিন ডেফিনেটলি এখানে এসে জাস্ট এটা কমেন্ট আউট করে দিবেন দিয়ে এটা মাইস্কুয়েল জ্যাম্পটা হ্যাঁ বা জ্যাম্পটা হলো ইয়ে করে দিবেন আর কি রিস্টার্ট দিবেন আমরা শেষ ক্লিয়ার আমার মনে হয় যে প্র্যাকটিক্যালি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন হ্যাঁ যে কিভাবে আইএনআই ফাইলে আমরা কনফিগার করব কেন প্রয়োজন আমার আমার মনে আছে এখন আমাকে ওই ফার্স্ট ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়েছিল এই আইএনআই ফাইলে আমি কিভাবে এডিট করব এবং আইএনআই ফাইলে চেঞ্জেসগুলো কিভাবে অ্যাপ্লিকেশনে প্রভাব ফেলে এবং অ্যাপ্লিকেশনে যদি আমার কোনো রিকোয়ারমেন্টস এমন হয় যে আমার আইএনআই ফাইলে চেঞ্জ করতে হবে নর্মাল একদম বেসিক গিয়েছিল হ্যাঁ বাট একজন ফ্রেশারের ক্ষেত্রে এই জিনিসটা একটু মানে বেশ হয়তো হাই লেভেলের ইয়ে আর কি প্রশ্ন হ্যাঁ 2 বছর 3 বছর কাজ করলে তারপরে হয়তো জানবে যে আসলে পিএইচপি আইএনআই এর মধ্যে যে এভাবে কাজ করতে হয় হ্যাঁ ওকে তো আজকের বলে না 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 এটা ডিফল্ট থাকে মাইস্কুয়েল হ্যাঁ মাইস্কুয়েল অন থাকে ডিফল্ট তারপরে এই যে যেমন এখানে অনেকগুলো আছে কি আছে কানেকশনের জন্য এসকিউএলাইট আছে হ্যাঁ মাইস্কুয়েল আছে পিজিএসকিউএল আছে তো এটা হলো এটা কিন্তু আপনার লারাভেল ফ্রেমওয়ার্ক হ্যাঁ লারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে বলা আছে আর এখানে নরমালি আপনার একটা দেওয়া আছে একটা ওপেন থাকে পরে আপনার মতো করে আপনি এসকিউএলাইটের জন্য করছেন বা এসকিউএলাইট বা অন্য কিছুর জন্য করছেন কিনা ওকে তো আজকে আসলে ফুল ক্লাস থেকে আমরা যা শিখলাম সেটা হলো যে পিএসপির এক্সটেনশন গুলো কি পিএসপির কোর ফাইলে আমরা কিভাবে কাজ করব এবং সেখান থেকে আসলে কি জাতীয় প্রশ্ন আসতে পারে সেটা আমরা একটু দেখে নিই আপনারা সবাই এই পেজে ঢুকেছেন ঢুকে একদম নিচে চলে আসেন রিলোড দেন সবাই
আচ্ছা, কয়েকটা মক টেস্ট আছে এখানে। হ্যাঁ, তো একটু স্পেসও করা যায় না আপনাদের? কোনটা? এটা না, না এটা করার ইচ্ছা আছে। মনে হচ্ছে না। না না, পাবিও না, পাওয়ার মতো অবস্থায় নেই। ডাটাগুলো উঠে যাক, একসময় হয়তো আসবে। কারণ একটা টিচার থেকে অনেক বেশি সময় কিনবো। আচ্ছা, তো দেখুন এখানে 7-8টা প্রশ্ন আছে আর কি। হ্যাঁ, এই 7-8টা প্রশ্ন আপনারা একটু দেখেন, বিশেষ করে এই জাতীয় প্রশ্ন হয় আর কি। এই প্রথম 2-3টা প্রশ্ন এটা সিকিউরিটি থেকে। হ্যাঁ, পিএসপি সিকিউরিটি নামক যে সেকশনটা আছে জেএমডি এর জন্য, ওই সেকশন থেকে আমি নিয়ে আসছি। বাট এগুলো আসলে এর সাথে সম্পৃক্ত, আইএনআই এর সাথে সম্পৃক্ত। লাস্টের 3টা দেখেন, নেম স্পেসের ক্ষেত্রে কোনটা ট্রু আর ফলস, পিএসিএল আর ইঞ্জিন অন থাকলে আসলে কি কাজটা করছে। তাহলে এটা কিন্তু আপনাদের আজকে হোমওয়ার্ক থাকলো। ডেফিনেটলি বাসায় গিয়ে আজকে কালকে পরশু নেক্সট ক্লাসের আগে এই কয়েকটা ইয়েগুলো একটু ভালো করে দেখবেন। প্লাস আমি যা দেখালাম কমপক্ষে 2 ঘন্টা সময় আপনারা দিন এটার পিছনে। হ্যাঁ, যদি সময় না দেন তাহলে হবে না। যতই আপনার 5টা কোর্স করেন আর 10টা কোর্স করেন, কোর্স করে কিছু হবে না যদি আপনি নিজে সময় না দেন। আমি হয়তো এই পর্যন্ত আপনাদের দেখাবো, এর বাইরে স্কোপ হবে না। হ্যাঁ, সর্বোচ্চ স্কোপ হয়তো এইটাই। সো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন। এই তো আজকে এই পর্যন্তই। বলেন কারো কোনো যদি প্রশ্ন থাকে অথবা কোনো কিছু বুঝতে পারি নাই এমন যদি থাকে। এই ধরনের কোশ্চেন আমরা কোন সাইটে কোন সাইটে পাবেন? হ্যাঁ, সব সেটা তো লাগবেই।